স্বাগতম তোমাদের ভেক্টরের ক্লাসে। তো ফিজিক্সের ভেক্টর যেহেতু আশরাফ স্যার তোমাদের আগেই পড়িয়েছেন, তো আমি চেষ্টা করব ভর্তি পরীক্ষায় যে সকল বিষয়ের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয় এবং তোমাদের যে সকল বিষয় আনকমন ভেক্টর সম্পর্কে সেগুলো হাইলাইট করার। তো শুরু করা যাক, চলো। শুরুতেই আসি ভেক্টরের উপাংশ। ভেক্টরের উপাংশ বলতে আমরা বুঝি একটা ভেক্টরকে বিভিন্ন উপাংশে ভাগ করা। তো বিভিন্ন অংশে যে ভাগ করলাম তাদেরকে যোগ করলে যেমন আবার মূল ভেক্টরটা পাওয়া যায়, আবার ওই ভেক্টরকেই ভাঙলে ওই উপাংশগুলো আমরা ফিরে পাবো। তো ব্যাপারটা চিত্রের মাধ্যমে আমরা দেখি। একটা ভেক্টর দেওয়া আছে, ধরলাম ভেক্টরটার নাম আর, তাকে দুইটা উপাংশে ভাগ করব, একটা আনুভূমিক উপাংশে, একটা উলম্ব উপাংশে। তো এই দুইটা ভেক্টরকে যে আমরা আর ভেক্টরকে এই দুইটা অংশে ভাগ করলাম, তার মান কত কত হবে। ধরলাম যে এই আনুভূমিক দিকের সাথে আর ভেক্টরটা থিটা কোণ উৎপন্ন করে, এটা যেহেতু লম্ব তাহলে এই কোণটার মান হবে অবশ্যই 90 ডিগ্রি মাইনাস থিটা। তো আনুভূমিক আর ভেক্টরের আনুভূমিক উপাংশের মান হবে মূল ভেক্টরের মান ইন্টু যে দিক বলবো মূল ভেক্টর এবং ওই দিকের অন্তর্গত কোণের কোসাইন। তো আনুভূমিক দিকের সাথে আর যেহেতু থিটা কোণ উৎপন্ন করছে, তো এখানে হবে কস থিটা। অনুরূপভাবে উলম্ব উপাংশের মান তাহলে কি হবে, মূল ভেক্টরের মান ইন্টু উলম্ব দিকের সাথে আর ভেক্টর 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ উৎপন্ন করে, তাহলে হবে কস 90 ডিগ্রি মাইনাস থিটা, যেটার আলটিমেটলি মান আর সাইন থিটা। তো এই দুইটা অংশ থেকে আমরা একটা সূত্র লিখতে পারি। তো আমরা দেখতে পারলাম যে যে কোনো দিকে কোনো ভেক্টরের উপাংশ, সেই উপাংশ নির্ণয়ের সূত্রটা হচ্ছে ওই ভেক্টরের মান ইন্টু ওই ভেক্টরের সাথে আমি যে দিকটা বলবো সেই দিক কত কোণ তৈরি করছে তার কোসাইনের মান। এইভাবে আমরা যে কোনো দিক বরাবর কোনো ভেক্টরের উপাংশ বের করতে পারবো। তো এখন আমরা তিনটা কেস দেখি। কেস 1, ধরলাম একটা ভেক্টর পি দেওয়া আছে, আমাকে বললো এই বরাবর উপাংশ কত, এই বরাবর উপাংশ কত। আমাকে বলে দিছে পি ভেক্টর এই দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, এই দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করে। আচ্ছা, তাহলে একই সব সময় যে লম্ব হতেই হবে তার কোনো মানে নাই। তো এই দিক বরাবর আমার কোণ নির্ণয় করতে, উপাংশ নির্ণয় করতে বললে কি করব, মূল ভেক্টরের মান ইন্টু এই দিকের সাথে মূল ভেক্টর কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, থিটা কোণ, তাহলে কস থিটা। এই দিক বরাবর উপাংশ বের করতে বললে ভেক্টরের মান ইন্টু কস আলফা। এখন আসা যাক কেস 2-তে। প্রশ্নটা হচ্ছে পি ভেক্টর দেওয়া আছে, তাকে চারটা অক্ষ বরাবর উপাংশ বের করতে হবে, আর এক্স অক্ষের সাথে পি ভেক্টর 30 ডিগ্রি কোণ তৈরি করেছে সেটা বলে দেওয়া আছে। তো আমার মেইন সূত্র একটাই, সূত্র অনুযায়ী আমরা কাজ করি। এক্স অক্ষ বরাবর পি ভেক্টর 30 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ যদি আমি পি এক্স বলি, তাহলে পি এক্সের মান হবে মূল ভেক্টর পি ইন্টু অন্তর্গত কোণের কোসাইন। ওয়াই অক্ষ বরাবর উপাংশ কি হবে তাহলে, পি ওয়াই, এটা 30 ডিগ্রি হলে এই কোণের মান হবে 60 ডিগ্রি, তাহলে পি ওয়াই এর মান হবে মূল ভেক্টর গুণন কস 60 ডিগ্রি। পি ভেক্টর এক্স প্রাইম অক্ষের সাথে 150 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে পি এক্স প্রাইমের মান হবে মূল ভেক্টর গুণন কস 150 ডিগ্রি। ওয়াই প্রাইম অক্ষ বরাবর তাহলে উপাংশটা কি হবে, পি ভেক্টর ওয়াই প্রাইমের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে। এই ক্ষেত্রে একটা বিষয় তোমাদের বিবেচনা করতে হবে যে আমি যে কোণটা নিচ্ছি সেটা সবসময় খেয়াল করো, অ্যান্টি ক্লকওয়াইজ নিচ্ছি। এক্স অক্ষের সাথে এই যে অ্যান্টি ক্লকওয়াইজ, ওয়াই অক্ষের সাথেও অ্যান্টি ক্লকওয়াইজ, এক্স প্রাইম অক্ষের সাথেও অ্যান্টি ক্লকওয়াইজ। তো এই ক্ষেত্রেও আমি অ্যান্টি ক্লকওয়াইজটাই নিব, তার মানে আমি এই পুরার মানটা নেব, নট এই মানটা। কারণ আমরা অ্যান্টি ক্লকওয়াইজ কোণকে সবসময় পজিটিভ ধরি আর ক্লকওয়াইজ কোণগুলোকে নেগেটিভ ধরি। তো এই কোণটার মান হয় 240 ডিগ্রি, তাহলে পি ওয়াই প্রাইম হবে পি ভেক্টর ইন্টু
cos 240 ডিগ্রি। এখন আসা যাক কেস 3-তে। তো কেস 3 কেমন, একটা ভেক্টর দেওয়া আছে W, বললো যে আমাকে এই দিক বরাবর উপাংশ কত সেটা নির্ণয় করে দেখাও। তো এই দিক বরাবর উপাংশ নির্ণয়ের ক্ষেত্রে কোণের ক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে যে আমি এই কোণটা নিব, যেহেতু এখানে অক্ষ মানে বলা নাই যেটা এক্স অক্ষ না ওয়াই অক্ষ না কি কিছু বলা নাই, তো কোনটা নিব, এই ছোটোটা নাকি বড় কোণটা। তো আমি তোমাকে আগে যেটা বলছিলাম যে অ্যান্টি ক্লকওয়াইজ কোণগুলোকে পজিটিভ ধরা হয়, তো এখানেও এই কোণটার মান ধরো দেওয়া আছে 150 ডিগ্রি, তাহলে এই কোণটার মান হয় 210 ডিগ্রি। তো এই বরাবর উপাংশটা কি হবে, হ্যাঁ আমি অ্যান্টি ক্লকওয়াইজ নিলে কত হয় W cos 150 ডিগ্রি, কিন্তু কেউ যদি চায় আমি এই কোণটা নেব, তো এই কোণটা যেহেতু ক্লকওয়াইজ, তো এইখানে একটা মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে, -2 ডিগ্রি। তো এই মান আর এই মান তখন সমান হবে। তো মেইন কথাটা কি, আমি কোন দিকে নিচ্ছি সেটা বিবেচনা করতে হবে। যদি অ্যান্টি ক্লকওয়াইজ নেই তাহলে পজিটিভ নিতে হবে, আর ক্লকওয়াইজ নিলে নেগেটিভ মানটা নিতে হবে। এখন আমরা আসি উপাংশের মাধ্যমে লব্ধির মান ও দিক নির্ণয়। তো এই ক্ষেত্রে একটা সূত্র তোমাদের লাগবে যে কোনো দিক বরাবর লব্ধির উপাংশ ইজ ইকুয়াল ওই দিক বরাবর উপাংশগুলোর সমষ্টি। মানে কোনো দিক যদি আমি লব্ধির উপাংশ নিই আর ওই লব্ধির যে সকল উপাংশ আছে ওই উপাংশগুলোর সমষ্টি ওই দিক বরাবর নেই, তাহলে উভয়ের মান সমান হয়। আচ্ছা, এখানে দেখো লব্ধি হচ্ছে W, যার উপাংশ 3টা P1 P2 P3। আমার কাজ হলো লব্ধির মান ও দিক নির্ণয় করা, কিন্তু এই ক্ষেত্রে আমি উপাংশ সূত্রটা ব্যবহার করে আমি লব্ধির মান এবং দিক নির্ণয় করব যা x অক্ষ বরাবর। তো W ভেক্টরের উপাংশগুলো এখানে P1 P2 P3, যা এখানে আমরা ধরে নিই x অক্ষের সাথে P1 θ1 কোণ উৎপন্ন করে, লব্ধিটা থিটা কোণ উৎপন্ন করে, তারপরে P2 θ2 উৎপন্ন করে, আর P3 ধরলাম যে θ3 কোণ উৎপন্ন করে। তো আমি এখন এই সূত্রটা প্রয়োগ করি। লব্ধির উপাংশ আগে নিব x অক্ষ বরাবর, তাহলে কি হবে লব্ধির মান গুণন x অক্ষের সাথে লব্ধি কত কোণ উৎপন্ন করেছে তার কোসাইন cos থিটা ইজ ইকুয়াল উপাংশগুলো P1 P2 P3। P1 x অক্ষের সাথে θ1 কোণ উৎপন্ন করে, তাহলে x অক্ষ বরাবর P1 এর উপাংশ হবে হচ্ছে P1 cos θ1 যোগ P2 x অক্ষের সাথে θ2 কোণ উৎপন্ন করে, তাহলে P2 cos θ2 অনুরূপভাবে P3 cos θ3। তো x অক্ষ বরাবর আমি উপাংশগুলো নিলাম, এখন x অক্ষের লম্ব বরাবর উপাংশগুলো নেব। সেটা অনেকটা লম্ব বরাবর একদম এই বরাবর। তো আমরা জানি যে x অক্ষ বরাবর উপাংশগুলো যদি cos হয় তার লম্ব বরাবর উপাংশগুলো জাস্ট cos-এর জায়গায় সাইন লিখে দিলেই হয়ে যাবে, কারণ cos 90 - θ থেকে sin θ আসবে। তাহলে উলম্ব বরাবর উপাংশ হবে W sin θ ইজ ইকুয়াল P1 sin θ1 প্লাস প্রথম সমীকরণকে 1 নাম্বার, দ্বিতীয় সমীকরণকে 2 নাম্বার চিহ্নিত করলাম। তো এখন যদি 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার করা হয়, তাহলে বাম পক্ষে দেখো W স্কোয়ার ইন্টু আর ডান পক্ষে এই পুরাটার উপর স্কোয়ার প্লাস এই পুরাটার উপর স্কোয়ার। তো এত বড় না রেখে এইটুকুকে আমি m ধরলাম আর এই পুরা ডান পক্ষকে n ধরলাম। তো এখানে তাহলে কি আসবে, ডান পক্ষের স্কোয়ার m স্কোয়ার যোগ n স্কোয়ার, W স্কোয়ার ইন্টু
এইটুকুর মান কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এইটুকুর মান 1 হয়, এটা তোমরা ত্রিকোণমিতিতে শিখেছ। তো এটা 1 মান দিলাম। এখান থেকে লব্ধির মান তাহলে কি আসে, √m স্কোয়ার যোগ n স্কোয়ার। এখন আসা যাক 2/1। আচ্ছা, 2/1 করলে কি বাম পক্ষে, তাহলে দেখো w sin থিটা বাই w cos থিটা ইজ ইকুয়াল 2 এর ডান পক্ষের মান হচ্ছে n, বাম পক্ষের মান হচ্ছে 1 এর ডান পক্ষের মান হচ্ছে m। এখান থেকে আসে tan থিটা সমান n বাই m, থিটা সমান tan ইনভার্স n ভাগ m। তো আমরা দেখো এই সূত্রের মাধ্যমে লব্ধির মান এবং এই সূত্রের মাধ্যমে লব্ধির দিক নির্ণয় করতে পারবো। তো ভেক্টরের উপাংশের মাধ্যমে লব্ধির মান ও দিক নির্ণয় আমরা দেখলাম। আচ্ছা, এখন আসা যাক দুইটা ভেক্টরের ক্ষেত্রে লব্ধির মান এবং দিক নির্ণয়। এতক্ষণ আমরা তিনটা ভেক্টরের ক্ষেত্রে দেখলাম, এখন দুইটা ভেক্টরের ক্ষেত্রে কেমন হয় একটু দেখা যাক। তো অনুরূপভাবে এখানে আমরা এক্স অক্ষ বরাবর উপাংশ নিয়েছিলাম এর আগের বার, কিন্তু এখন যে উপাংশগুলো নিব সেগুলো একদম পি বরাবর হবে, পি ভেক্টর বরাবর হবে। তো সূত্রটা প্রয়োগ করি, পি বরাবর আর এর উপাংশ, লব্ধির উপাংশ কি হবে, আর গুণন পি এর সাথে লব্ধি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে cos থিটা ইজ ইকুয়াল উপাংশগুলোর সমষ্টি। পি বরাবর পি এর উপাংশ কত হবে, পি এর মান গুণন পি বরাবর, আর পি এর সাথে পি এর অন্তর্গত কোণ হচ্ছে 0 ডিগ্রি, তাহলে cos 0 ডিগ্রি প্লাস কিউ, কিউ পি এর সাথে আলফা কোণ উৎপন্ন করে cos আলফা। এটা 1 নাম্বার দিলাম। পি বরাবর উপাংশগুলো নিছি, এখন পি এর উপর লম্ব বরাবর উপাংশগুলো নিব, তাহলে কোসের জায়গায় সাইন হবে। তাহলে 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যদি করি অনুরূপভাবে আমরা, তাহলে r স্কোয়ার ইন্টু p cos 0 মানে p ইন্টু 1 প্লাস কিউ cos আলফা হোল স্কোয়ার ইন্টু পি সাইন 0 ইকুয়াল 0, তাহলে থাকে হচ্ছে কিউ সাইন আলফা হোল স্কোয়ার। তো এইটার মান আর স্কোয়ার ইন্টু 1 সমান, এটাকে ভাঙলে হয় পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস 2pq cos আলফা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, আর এখান থেকে আসে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। আচ্ছা, এখান থেকে তাহলে দেখো আর এর মানটা একটু আমরা ক্যালকুলেশন জাম্প করতেছি। কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা, কিউ স্কোয়ার কমন নিলে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, সেটা 1 হয়ে যাবে, আর বাকিগুলো একই থাকবে। তাহলে এখানে হবে পিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, আর এখানে রুট। আর এখন আমরা 2/1 করি, 2/1 করলে আর সাইন থিটা বাই আর কস থিটা আসবে, আর ডান পক্ষে কি আসতেছে, নিচে আসে এখানে কিউ সাইন আলফা বাই পি ইন্টু 1 প্লাস কিউ কস আলফা। এখান থেকে tan থিটা সমান
আমরা এই দুইটা বক্স করা অংশগুলো দেখো যে তোমরা আশরাফ স্যারের কাছে অবশ্যই সামান্তরিক সূত্রের মাধ্যমে এই দুইটা সূত্রের প্রমাণ দেখেছো, দুইটা ভেক্টরের লব্ধি নির্ণয়ের সূত্র, যা আমরা এখন দেখলাম ভেক্টরের উপাংশের মাধ্যমে নির্ণয়। তো যে দুইটা উপায়ের মাধ্যমে ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্ণয় করা যায়। এখানে একটা বিষয় লক্ষ্য করা যে আমরা প্রথমে দেখলাম তিনটা ভেক্টরের লব্ধি নির্ণয়, তার পরবর্তীতে দেখলাম দুইটা ভেক্টরের লব্ধি নির্ণয়। তো দুইটা বা তিনটা সবসময় থাকবে এরকম না, চারটা, পাঁচটা, ছয়টা এরকম অসংখ্য থাকতে পারে। অনুরূপ নিয়মে আমরা যতগুলো ভেক্টর থাক সবগুলোর লব্ধি আমরা বের করতে পারবো। আচ্ছা, আমরা এখন একটু আপেক্ষিক বেগ নিয়ে আলোচনা করব। আপেক্ষিক বেগ ভেক্টরের একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। তো আপেক্ষিক বেগ জিনিসটা আসলে কি? একটা গতিশীল অথবা স্থির বস্তুর সাপেক্ষে অন্য কোনো গতিশীল বা স্থির বস্তুর বেগ কেমন সেটা আমরা বের করব। আচ্ছা, ছবিতে বোর্ডে দেখতে পারতেছো একটা গাছ কি স্থিরই থাকে সবসময়। আর ধরো C1 একটা গাড়ি, এই গাড়িটা ডান দিকে যাচ্ছে 7 মিটার পার সেকেন্ড বেগে। C2 আরেকটা গাড়ি, সেই গাড়িটা কই যাচ্ছে? ডান দিকে যাচ্ছে, তার বেগ কত? 5 মিটার পার সেকেন্ড। C3 আরেকটা গাড়ি, সেটা এবার কি বাম দিকে যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে। আচ্ছা, তোমাকে যদি বলা হয় যে এই গাছের সাপেক্ষে C1 এর আপেক্ষিক বেগ কত, বা গাছের সাপেক্ষে C1 এর বেগ কত, আসলে কত? যা বেগ তাই, 7 মিটার পার সেকেন্ড ডান দিকে। আবার যদি তোমাকে বলা হয় গাছের সাপেক্ষে C2 এর বেগ কত, সেম 5 মিটার পার সেকেন্ড বেগে ডান দিকে, আমাদের কি কোনো কষ্ট হচ্ছে বলতে যে গাছের সাপেক্ষে C1 C2 এর বেগ কত? আমরা C1 C2 এর যে নিজস্ব বেগ সেটাই হচ্ছে ওদের গাছের সাপেক্ষে C1 বা C2 এর আপেক্ষিক বেগ। তাহলে আমরা কি এটা বলতে পারি যে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করতেছি সেই বস্তুটা যদি স্থির হয় তাহলে আপেক্ষিক বেগ নির্ণয় করাটা আমাদের পক্ষে অনেক সোজা। ঠিক আছে, এখন আমরা যদি বলি তোমাকে যে C2 এর সাপেক্ষে C1 এর আপেক্ষিক বেগ কত, এটা জিনিসটা মনে হয় একটু কঠিন হয়ে যাচ্ছে যে C2 নিজেও গতিশীল, C1ও গতিশীল, তাহলে আমরা C2 এর সাপেক্ষে C1 এর আপেক্ষিক বেগটা কিভাবে বের করব? আচ্ছা, তোমাদেরকে আগেই বলে দেওয়া হয়েছে যে যার সাপেক্ষে C2 এর সাপেক্ষে আমরা আপেক্ষিক বেগ নির্ণয় করতেছি, তো যার সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করব সেই বস্তুটা যদি স্থির হয় আমাদের পক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করাটা অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, তোমাকে আমি কি বলছি? C2 এর সাপেক্ষে C1 এর আপেক্ষিক বেগ নির্ণয় করব। তো এই জিনিসটা কিভাবে লেখে? C2 এর সাপেক্ষে C1 এর আপেক্ষিক বেগ জিনিসটা লেখে এইভাবে, V C2 C1। যার সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করব সেটা থাকবে প্রথমে, আর যার আপেক্ষিক বেগ নির্ণয় করব সেটাকে আমরা পরে লিখব। আর V তো বুঝতেই পারতেছো, ভেলোসিটি। তো এই V C2 C1 দিয়ে আমরা কি বুঝতেছি যে C2 এর সাপেক্ষে C1 এর আপেক্ষিক বেগটা আমরা বের করব এখন। ওকে, তো আমরা দেখতেছি যে C2 গাড়িটা ডান দিকে যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে। এটা কি V C2 এর বেগ ডান দিকে 5 মিটার পার সেকেন্ড। তো আমরা যদি অনুরূপ একটা ভেক্টর বাম দিকে নেই, 5 মিটার পার সেকেন্ড মানেরই একটা ভেক্টর আমরা কি করব? বাম দিকে নিব, তাহলে কি হবে? এই C2 বস্তুটা কি স্থির হয়ে যাবে না? স্থির হয়ে যাবে। দ্যাট মিন্স এই ভেক্টরটা কি? এই ভেক্টরটা কি মাইনাস V C2 না? হ্যাঁ, এটা হচ্ছে মাইনাস V C2। তাহলে C2 এর সাপেক্ষে C1 এর আপেক্ষিক বেগ নির্ণয় করার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমেই এই C2 গাড়িটার যে বেগ সেই বেগটাকে উল্টাই দিতে হবে, মাইনাসটা নিতে হবে। তাহলে কি হবে? এই বেগ কি হবে? শূন্য হয়ে যাবে। সো আমরা কি করব? V C2 C1 ইকুয়াল টু যার সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করব তার মাইনাসটা নেব। সেটা নেওয়ার পর যে যার আপেক্ষিক বেগ বের করব সেটা যোগ করে দিব, তাহলেই আমরা C2 এর সাপেক্ষে C1 এর আপেক্ষিক বেগ পাবো। তাহলে C2 এর সাপেক্ষে C1 এর আপেক্ষিক বেগ পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? C2 এর যে বেগ সেই বেগের মাইনাস নিতে হবে, তার সাথে C1 এর আপেক্ষিক বেগ বের করতেছি, C1 এর বেগটা যোগ করে দিতে হবে, তাহলে আমরা C2 এর সাপেক্ষে C1 এর আপেক্ষিক বেগ পাবো। তাহলে এখানে আমাদের কথা কি? কথা হচ্ছে যে যার আপেক্ষিক বেগ বের করব সেই বেগের নেগেটিভ নিতে হবে, আর যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করতেছি তার সাথে ওই ভেক্টরটা যোগ করে দিতে হবে, তাহলে আমরা পেয়ে যাব। দেখো মাইনাস V C2 আমরা আঁকাই, এটা কি মাইনাস V C2 এর মান কত? 5 মিটার পার সেকেন্ড। এর সাথে আমরা কি যোগ করব? C1 যোগ করব। C1 যদি যোগ করি তাহলে কি হবে? প্লাস এই যে C1 কি ডান দিকে 7 মিটার পার সেকেন্ড।
হ্যাঁ এই যে ডান দিকে 7 মিটার পার সেকেন্ড, এটা কি C1। এই দুটো মিলে আসলে কি হবে, এটা বাম দিকে এটা ডান দিকে, এতটুকু কি আসলে, এতটুকুর আসলে কোনো ভ্যালুই থাকবে না, জাস্ট এতটুকু কি 5, এটা কি নালিফাই হয়ে গেল। সো এতটুকু কি 2 ভেক্টর যোগ করে আমরা দেখলাম এটা কি সরলরৈখিক যোগ, জাস্ট সামান্তরিক বিধি কিছুই লাগতেছে না, দেখতেই পারতেছো। সো এই দুইটা যদি যোগ করি তাহলে কি আসতেছে, আসলে আমাদের জাস্ট এতটুকু আসতেছে, এতটুকুই কি সেই VC2C1। আর এটার মান কি, এটার মান কি 2 মিটার পার সেকেন্ড। সো আমরা কি এটা বলতে পারি যে মড অফ VC2C1 কত, 2 মিটার পার সেকেন্ড। আর এটার ডিরেকশনটা কি, C2 এর সাপেক্ষে C1 এর আপেক্ষিক বেগের দিকটা কি, ডান দিকে। আচ্ছা তাহলে আমরা যদি একটু ভালো করে বলি, তাহলে আসলে আপেক্ষিক বেগ নির্ণয়ের জন্য একটা বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তুর আপেক্ষিক বেগ নির্ণয়ের জন্য কি করব, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করতে হবে তাকে জাস্ট 180 ডিগ্রি করে ঘুরায় অপর যে ভেক্টর থাকবে তার সাথে যোগ করে দিতে হবে। আমরা এখানে যে কেসটা দেখতেছি সেটা কি জাস্ট সরলরৈখিক যোগ বিয়োগ ভেক্টরের, সো এটা আমরা সহজেই করতে পারতেছি। অন্যান্য জায়গায় কি আমাকে সামান্তরিক বিধি, ত্রিভুজ বিধি এগুলো ফেলেও আমাকে এই যোগ করার কাজটা করতে হবে। আচ্ছা আমরা কি করলাম, C2 এর সাপেক্ষে C1 এর আপেক্ষিক বেগ বের করলাম খুব সহজে। এখন দেখি আসলে C2 এর সাপেক্ষে C3 এর আপেক্ষিক বেগটা কেমন হইতে পারে। আচ্ছা বলো, C2 এর সাপেক্ষে C3 এর আপেক্ষিক বেগকে আমরা কিভাবে লিখব, v ফর ভেলোসিটি, আর C2 এর সাপেক্ষে C3, সো C2 আগে লিখব আর C3 কি পরে লিখব। C2 এর সাপেক্ষে C3 এর আপেক্ষিক বেগ কেমন হবে, আমাকে আগে কি করতে হবে, C2 এর বেগের কি নেগেটিভ নিতে হবে না, কারণ কি C2 এর সাপেক্ষে আমরা আসলে আপেক্ষিক বেগটা বের করতেছি। সো মাইনাস VC2 এর, আচ্ছা C2 গেল, এরপর কি আরেকটা যে ভেক্টর থাকলো সেটা কি যোগ করে দিব, C3 ছিল, এই C3 এর বেগটা যোগ করে দিলাম। এভাবে কি আমরা C2 এর সাপেক্ষে C3 এর আপেক্ষিক বেগটা পাবো। আচ্ছা দেখো C2 5 মিটার পার সেকেন্ড এইদিকে, দিস ইজ C2 VC2, আর সো মাইনাস VC2 কি এইদিকে হবে, এর মান কি 5 মিটার পার সেকেন্ড। আর এর সাথে আমরা কি করব, কি যোগ করব, C3 VC3 কি বাম দিকে 2 মিটার পার সেকেন্ড। ওকে এই যে 2 মিটার পার সেকেন্ড, এই দুইটা যোগ করে আমরা যে ভেক্টরটা পাবো সেটাই কি আসলে C2 এর সাপেক্ষে C3 এর আপেক্ষিক বেগ, সেটা কি এইদিকে, এটাই সেই কাঙ্ক্ষিত VC2C3। এটার মান কত, 7 মিটার পার সেকেন্ড, কারণ তোমরা বুঝতেই পারতেছো দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাহলে কি হবে দুটো জাস্ট যোগ হয়ে যাচ্ছে। আমরা লব্ধি বের করতেছি, সেটা কত, 5 আর 2 কত, 7 মিটার পার সেকেন্ড। সো তোমাকে যদি বলা হয় যে C2 এর সাপেক্ষে C3 এর আপেক্ষিক বেগের মান কত, মড অফ VC2C3 কত, 7 মিটার পার সেকেন্ড। আর এই যে C2 এর সাপেক্ষে C3 এর আপেক্ষিক বেগের দিকটা কি, কোন দিকে বলো, বাম দিকে, দ্যাট মিন্স C3 যেদিকে চলছে সেই দিকে। আর এটা মূলত তোমাদের কনসেপ্ট, এরপরে তোমরা আরো কিছু হার্ড প্রবলেম দেখতে পারবা। এখন আমরা নতুন টপিকে আসি, ভেক্টর শিফটিং। খুবই ছোট একটা টপিক, এটা পরবর্তী অঙ্কে কাজে লাগবে দেখে একটু দেখে নাও তোমরা আর কি। ভেক্টর শিফটিং মানে কি, একটা ভেক্টর দেওয়া আছে P, এই P ভেক্টরকে আমি সরায়ে অন্য জায়গায় নিয়ে যাব, কিন্তু P এর মানও চেঞ্জ করা যাবে না, P এর দিকও চেঞ্জ করা যাবে না, P ভেক্টরটা সেম রাখতে হবে। এই জন্য আমাকে 2-3টা বিষয় খেয়াল রাখতে হবে, যে প্রথমত অবশ্যই মান সমান হইতে হবে। আমি যে আরেকটা ভেক্টর আঁকবো এরকম আঁকি বা এরকমই আঁকি, শিফট করে নিয়ে যাব, ওই মানটা অবশ্যই সমান হইতে হবে। আর দিক একই দিকে হতে হবে। দিক একই দিকে করার উপায় হলো সমান্তরাল রেখা আঁকা। আমাকে যদি বলে এই জায়গায় P ভেক্টরটা শিফট করে আনো, তাহলে আমি এই লাইনের সমান্তরাল রেখা এখানে একটা আঁকবো। তারপরে এই P ভেক্টরের মান যত, মানে এই রেখাটা যত বড় তত বড় করে আগে কেটে নিব, ধরলাম এখানে কাটলো, তো মান সমান আমার হয়ে গেল। দিক একই দিকে হওয়ার অর্ধেক ধাপ হয়েছে যে সমান্তরাল করা, হ্যাঁ সমান্তরাল হয়েছে। তীর চিহ্ন এখন যেই দিকে আছে আমি জাস্ট সেই দিকে তীর চিহ্ন দিয়ে দিব, এই তো P ভেক্টর এখান থেকে এখানে শিফট হয়ে গেল। তো এইখানে একটা বিষয় যে আমি এখানে একদম কম্পাসের মতো করে কেটে নিলাম মান সমান করার ক্ষেত্রে। পরীক্ষার হলে যে একদম কম্পাস নিয়ে বসতে হবে এমন না, তুমি জাস্ট চোখের আইডিয়াতে হ্যাঁ সমান হয়েছে নাকি
এই ভেক্টরের সমান করে আরেক জায়গায় যদি একটা হয় জাস্ট এরকম একটা সমান একটা মান নিয়ে তীর চিহ্ন দিয়ে দেবা তাহলেই হবে, অ্যাকুরেট হতে হবে এমন কোনো কথা নেই। এখন আমরা আপেক্ষিক বেগের একটা অঙ্ক ট্রাই করি, যে অঙ্কটা কেমন আছে। পূর্ব দিকে একটা ট্রাক যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে, পশ্চিম দিকে একটা গাড়ি যাচ্ছে 6 মিটার পার সেকেন্ড বেগে। কোশ্চেনটা হলো ট্রাকের সাপেক্ষে গাড়ির আপেক্ষিক বেগ কত, অথবা কোশ্চেনটা এরকম করেও আসতে পারতো যে ট্রাকের চালক গাড়ির বেগকে কেমন দেখবে। দুইটা কোশ্চেন কিন্তু একই। তো এই জন্য কি করতে হবে, এতক্ষণ আমরা দেখলাম একমাত্রিক আপেক্ষিক বেগ, মানে দুইটা বেগ একই সরলরেখায় ছিল সব সময়। কিন্তু এই ক্ষেত্রে দেখো ব্যাপারটা কিন্তু একই সরলরেখায় নাই। এটা পূর্ব দিকে আছে এই সরলরেখায়, পশ্চিম দিকে আছে অন্য সরলরেখায়। বলতে পারি এটা হচ্ছে দ্বিমাত্রিক আপেক্ষিক বেগ। তো সমস্যা নাই, দ্বিমাত্রিক হোক আর একমাত্রিক হোক, সূত্র সব সময় একটাই। এই সূত্র এখানেও খাটবে। তো সূত্রটা প্রয়োগ করি যে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করব তাকে উল্টাতে হবে। কার সাপেক্ষে বের করতে বলছে? ট্রাকের সাপেক্ষে। ট্রাকের বেগ এইটা, তাকে আগে উল্টাও, 180 ডিগ্রি উল্টাও। তাহলে এই দিকে হবে -vt, মান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তো প্রথম কাজ আমার হয়ে গেল। তারপরে কি বলছে? যার আপেক্ষিক বেগ বের করতে বলছে তার লব্ধি। কার আপেক্ষিক বেগ বের করতে বলছে? গাড়ির। এই যে গাড়ি ভিসি আর উল্টানো বেগ -vt, এই দুইটা লব্ধি নিলে আমি কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাব। তো এই দুইটা ভেক্টরের লব্ধি অবশ্যই এই বরাবর হবে। এইটা যদি একটা সামান্তরিক হয়, এই বরাবর লব্ধি বেগ হবে। সেই লব্ধি বেগটার নাম কি হবে তাহলে? ভি। কার সাপেক্ষে? কার? ট্রাকের সাপেক্ষে গাড়ির। তাহলে ট্রাক হবে প্রথমে, তারপরে হবে গাড়ি, ভিটিসি। তাহলে ভিটিসি এর মান এবং দিক আমাকে নির্ণয় করতে পারলে অ্যান্সার পেয়ে যাব। তো ভিটিসি নির্ণয়ের ক্ষেত্রে দেখো, এইটা যদি আমি একটু বাড়াই, এই ভিসিকে আমি বাম পাশে শিফট করে আনবো। কিছুক্ষণ আগে আমরা ভেক্টর শিফটিং দেখলাম, সেই হিসাবে। তো ভিসি এর সমান্তরাল করে এখানে একটা রেখা টানতে হবে। তারপর তীর চিহ্ন কোন দিকে আছে? উপরের দিকে। এই মান সমান করলাম, উপরের দিকে তীর চিহ্ন দিলাম। তাহলে ভিসি এখানে ট্রান্সফার হয়ে গেল। মান কত? 6। এটা এখানে এরকম করে লাগিয়ে দাও। তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ পাইলাম, যার ভূমির মান কত? 5 আর উচ্চতার মান হচ্ছে 6। তো এইখানে আমি পিথাগোরাসদের সহজেই ভিটিসি এর মান বের করতে পারবো। ভিটিসিটা হচ্ছে অতিভুজ। তো আমরা ভিটিসি এর মান পিথাগোরাসদের সহজেই নির্ণয় করতে পারবো। তো এই সূত্র অনুযায়ী আগে ভিটিসি এর ভেক্টর আকারে প্রকাশ করি। ভিটিসি হবে -vt আর ভিসি এর লব্ধি, উল্টানো ভেক্টর এবং যার আপেক্ষিক বেগ বের করতে বলছে তার লব্ধি। তো পিথাগোরাস থেকে আমরা লিখতে পারি যে ভিটিসি এর মানটা কি? √, দেখো এটা ভূমি, এটা লম্ব, অতিভুজের মান আমি চাচ্ছি। তাহলে √5² + 6² করি, তাহলে আমি ভিটিসি এর মান পেয়ে যাব। 5² + 6², এটা একটা মান আসবে। আর ভিটিসি এর দিক নির্ণয় করতে হবে এখন। তো আমি যদি এই কোণটা ধরে নিলাম থিটা, এই কোণটা ধরে নিলাম থিটা, তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে দেখো তো, যদি tan থিটা ইউজ করি আমি, তাহলে কি হবে? tan থিটা লম্ব বাই ভূমি, লম্ব 6, ভূমি হচ্ছে 5। তাহলে আমি লিখতে পারি যে ভিসি বাই -vt, মান দিয়ে যদি লিখি তাহলে 6/5। এখানে মোট চিহ্ন দেওয়াই ভালো হবে, কারণ আমরা মান ইউজ করতেছি। এটা ভেক্টর চিহ্ন দাও, এটা ভেক্টর চিহ্ন দিয়ে মান দাও। তো থিটা সমান tan ইনভার্স 6/5। কিন্তু এখানে একটা বিষয়, থিটায় তো আমরা দিক নির্ণয় করি থিটার মাধ্যমে, কিন্তু এটা কি প্রকৃতপক্ষে থিটা? অবশ্যই না, কারণ এই থিটাটা আমি কার সাথে নিছি? -vt এর সাথে। কিন্তু -vt তো আসলে এক্সিস্ট করতোই না। আমরা আপেক্ষিক বের করার সুবিধার্থে ভিটিকে -vt বানাইছি। তো অবশ্যই আমার যে দিকটা নির্ণয় করতে হবে আসল ভিটি এর সাথেই নির্ণয় করতে হবে। তো এটা থিটা, এটা θ1
আমি ধরে নিলাম, তাহলে থিটা ওয়ানটাই আমার হবে আসল দিক। থিটা ওয়ান তাহলে কি হবে 180 ডিগ্রি মাইনাস থিটা, বা 180 ডিগ্রি মাইনাস tan ইনভার্স 6/5। এটাই তাহলে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার, যে ট্রাকের সাপেক্ষে গাড়ির আপেক্ষিক বেগ হলো মান হবে এই বক্সের এইটা, এবং দিক কোন দিকে, ট্রাক যেই দিকে যাচ্ছিল তার দিকের সাথে 180 ডিগ্রি মাইনাস tan ইনভার্স 6/5 কোণে অবস্থান করছে। আমরা এখন একটা নতুন অঙ্ক দেখি আপেক্ষিক বেগ সংক্রান্ত, যে একটি ভ্যান গাড়ি সোজা রাস্তায় 40 কিলোমিটার/আওয়ার বেগে চলছে এবং বৃষ্টি উলম্বভাবে পড়ছে। তো ভ্যান গাড়ির চালকের মনে হলো যে ভ্যান গাড়িতে বৃষ্টি উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে পড়তেছে। তো আমার কোশ্চেন হচ্ছে বৃষ্টির বেগ কত, মানে বৃষ্টির রিয়াল বেগ কত। এটা ভিআর দ্বারা প্রকাশ করতে পারি বৃষ্টির রিয়াল বেগ। ভিআর নির্ণয় করতে হবে, ব্যাপারটা আমরা চিত্রায়িত করি। সোজা রাস্তায় ভ্যান গাড়ি যাচ্ছে, ভিসি দিয়ে প্রকাশ করলাম ভ্যান গাড়ির বেগ 40 কিলোমিটার/আওয়ার। উলম্বভাবে বৃষ্টি পড়ছে, এই যে উলম্ব রেখা, এইদিকে বৃষ্টি উলম্বভাবে বৃষ্টি পড়ছে, কিন্তু বলছে কি যে দেখো ভ্যান গাড়িতে 30 ডিগ্রি কোণে উলম্বের সাথে বৃষ্টি পড়লে, তার মানে ওই চালক দেখতেছে যে বৃষ্টি তার উপরে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে পড়তেছে। অবশ্যই তাহলে যে আমরা যে বেগটা বৃষ্টির বেগ দেখি সেটা বৃষ্টির লব্ধি বেগ, নট রিয়াল বেগ। তো এই ক্ষেত্রে 30 ডিগ্রি কোনটা হবে, উলম্বের সাথে 30 ডিগ্রি কোণ। 30 ডিগ্রি কোণ তো দুইভাবে হইতে পারে, এইভাবে আর এইভাবে। এটা উলম্বের সাথে 30 ডিগ্রি, এটা উলম্বের সাথে 30 ডিগ্রি। তো লব্ধি বেগটা সে দেখতেছে, লব্ধি বেগ তাহলে আমরা কী দিয়ে প্রকাশ করব, ভ্যান গাড়ির সাপেক্ষে বৃষ্টির লব্ধি বেগ, ভ্যান গাড়ির সাপেক্ষে বৃষ্টির লব্ধি বেগ ভিসিআর। ভিসিআর তো দুইটা হইতে পারে, কোনটা নেব? তো এই ব্যাপারটা আমরা দুইটা পদ্ধতিতে নির্ণয় করতে পারি, একটা বাস্তব অভিজ্ঞতা, একটা আপেক্ষিক বেগের সূত্র। তো বাস্তব অভিজ্ঞতা কি বলে দেখো, আমি যখন ধরো আমি স্থির আছি, বৃষ্টি কোনো বাতাস নেই, বৃষ্টি ওপর থেকে পড়তেছে। হ্যাঁ, আমি ওপর দিকে তাকালে মনে হয় যে বৃষ্টি এইভাবে লম্বভাবে পড়তেছে, এটা যদি বৃষ্টি হয় বৃষ্টি এভাবে পড়তেছে। যখনই আমি গতিশীল হওয়া শুরু করি, ধরো রিক্সা বা ভ্যান আমি যাচ্ছি, তখনই কি মনে হয়, তখনও বাতাস হচ্ছে না, কিন্তু ওই বৃষ্টি সেম বৃষ্টিকেই মনে হয় না, বৃষ্টিটা এইভাবে না পড়ে এইভাবে বাঁকা হয়ে আমার চোখের ওপর এসে পড়তেছে বা ফেসের ওপর এসে পড়তেছে। তা এইটা কেন মনে হয়? এই যে আমার গতি কি সামনের দিকে সামথিং মিটার/সেকেন্ড, তার কারণে স্থির বাতাসকে মনে হয় যে পিছন দিকে যাচ্ছে অত মিটার/সেকেন্ড বেগে। তে ওই বাতাসের বেগ প্লাস বৃষ্টির নিজস্ব বেগ দুইটা লব্ধি মিলে এরকম ছিল, সেটা জাস্ট বাঁকা হয়ে এভাবে আমার ফেসে এসে পড়ে। তো এইটা একটা বাস্তব অভিজ্ঞতা, সেটা আমরা জানি। যদি এইটাই গ্রহণযোগ্য হইতো তাহলে কি হইতো ব্যাপারটা, বৃষ্টি পড়তেছে, আমি সামনের দিকে যাচ্ছি, কিন্তু বৃষ্টি পিছন থেকে আসে আমার মাথার উপরে আসে এইভাবে পড়তেছে, কিন্তু ব্যাপারটা কিন্তু তা হয় না। বৃষ্টি এখান থেকে জাস্ট এইভাবে তির্যক হয়ে আমার ফেসের ওপর পড়ে। এখান থেকে বোঝা যায় যে হ্যাঁ আমার এইটা গ্রহণযোগ্য। আর আপেক্ষিক বেগের ধারণা থেকে কেমন করে হবে, সূত্র কি বলে, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে উল্টাতে হবে। গাড়ির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, গাড়ির বেগকে আমি উল্টাইলাম মাইনাস ভিসি, মান দিলে কত 40 কিলোমিটার/আওয়ার। তারপরে কি করব, উল্টানো আপেক্ষিক বেগ আর বৃষ্টির রিয়াল বেগের লব্ধি নেব। তো এই যে বৃষ্টি তো উলম্বভাবে পড়তেছে, ভিআর, বৃষ্টি উলম্বভাবে পড়তেছে, আর উল্টানো বেগের লব্ধি নেব। তো এই দুইটা ভেক্টরের লব্ধি অবশ্যই এইটা হবে না, এই দুইটাকে সামান্তরিক রাখলে এই পাশে সামান্তরিক হবে, তার কর্ণ হবে এই বরাবর। তো দুই ক্ষেত্রেই বোঝা যায় যে আমার এইটা গ্রহণযোগ্য, নট এইটা। তো আমার চিত্র আঁকানো শেষ, এইটা হচ্ছে 30 ডিগ্রি। আমার চাইছে কি ভিআর এর মান, ভিআর এর মানটা আমাকে বের করতে হবে। ভেক্টর শিফটিং মাধ্যমে আমি মাইনাস ভিসিকে নিচে নিয়ে আসব। ব্যাপারটা একটু বড় করে আঁকি, এটা 30 ডিগ্রি, মাইনাস ভিসিকে ভেক্টর শিফটিংয়ের মাধ্যমে নিচে নিয়ে আসব,
অবশ্যই এই যে সমান্তরাল রেখা আঁকালাম, তীর চিহ্ন দিলাম, মাইনাস ভিসি শিফট হয়ে ওপর থেকে নিচে চলে আসলো, এটাও মাইনাস ভিসি, মান কত 40, ভিআর এটা হচ্ছে ভিআর। তো এই সমকোণী ত্রিভুজ থেকে আমি যদি 30 ডিগ্রি ফেলাই তাহলে কি হবে, লম্ব বাই ভূমি, লম্ব মাইনাস ভিসি, ভূমি কি ভিআর, লম্ব এর মান কত তাহলে 40 বাই ভিআর ভূমি। এখান থেকে আমি ইজিলি ভিআর বের করতে পারবো, ভিআর সমান 40 বাই 30 ডিগ্রি, অ্যান্সার। এখন আসা যাক নতুন অঙ্কে। বৃষ্টির মধ্যে লোক 5 মিটার পার সেকেন্ড বেগে হেঁটে দেখলো বৃষ্টি খারাপভাবে পড়ছে বলে মনে হয়। তার বেগ দ্বিগুণ করে দেখলো যে বৃষ্টি উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে পড়তেছে, বৃষ্টির প্রকৃত মান কত? আচ্ছা, ব্যাপারটা চিত্রে কেমন হয় সেটা একটু দেখা যাক। ডান দিকে লোক যাচ্ছে ভিএল কত 5 মিটার পার সেকেন্ড, ডান দিকে লোক যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে, তখন কি দেখলো যে বৃষ্টি খারাপভাবে পড়ছে বলে তার মনে হচ্ছে, তার মানে বৃষ্টির লব্ধি বেগের ডাটাটাই এখানে দেওয়া আছে। তো প্রথম ক্ষেত্রে বৃষ্টির লব্ধি বেগ মানে ভি, লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ ভি এল আর হবে, ভি এল আরটা লম্বভাবে পড়তেছে ভি এল আর। তো প্রথম ক্ষেত্রে লোক ডান দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তখন তার কি মনে হলো বৃষ্টি উলম্বভাবে পড়তেছে, তার মানে এটা অবশ্যই বৃষ্টির লব্ধি বেগ। তো আপেক্ষিক বেগের ধারণা অনুযায়ী কি করতে হবে, যার সাপেক্ষে বেগ বের করতে বলছে তাকে উল্টাতে হবে। আগে আমরা প্রথম ক্ষেত্রে চিত্রটা সম্পূর্ণ করি। এই ক্ষেত্রে আমরা একটা নতুন সূত্র প্রয়োগ করব, যেটাকে বলে লামির উপপাদ্য। তো লামির উপপাদ্য কেমন সেটা একটু আমরা দেখে নিই। লামির উপপাদ্য খুবই সহজ। লামির উপপাদ্য 3টা ভেক্টরের ক্ষেত্রে প্রযোজ্য। 3টা ভেক্টর নিলাম, পি কিউ আর, মধ্যবর্তী কোণ ধরো দেওয়া আছে, এটা আলফা, আর কিউ এর মধ্যবর্তী কোণ গামা, আর এটা হচ্ছে বিটা। তো লামির উপপাদ্য কি বলে যে কোনো একটা ভেক্টর এবং ওই ভেক্টর বাদে বাকি যে 2টা ভেক্টর থাকবে তাদের অন্তর্গত কোণের সাইনের অনুপাত সবসময় সমান হয়। তো ব্যাপারটা একটা ভেক্টরের ক্ষেত্রে আমরা প্রয়োগ করে দেখি যে পি ভেক্টর নিলাম, পি ভেক্টর নিলে বাকি 2টা ভেক্টর কি কি থাকে, আর কিউ, মধ্যবর্তী কোণ কত গামা, তাহলে নিচে হবে সাইন গামা। তাহলে পি ভেক্টর এবং পি ভেক্টর বাদে বাকি যে 2টা ভেক্টর আছে তাদের অন্তর্গত কোণের সাইনের অনুপাত সবসময় সমান হয়। তাহলে অন্য 2 ভেক্টরের ক্ষেত্রে কেমন হবে, কিউ বাই অন্য 2টা ভেক্টর কি কি থাকে, পি এবং আর, মধ্যবর্তী কোণ পি আর এর মধ্যবর্তী কোণ বিটা দেওয়া আছে, সাইন বিটা। তাহলে আর নিলে কি হবে, আর নিলে দেখো বাকি থাকে হচ্ছে পি আর কিউ, মধ্যবর্তী কোণ আলফা, তাহলে হবে হচ্ছে সাইন আলফা। এটাই হচ্ছে লামির উপপাদ্য। তো এই থিওরিটাই আমরা এই ক্ষেত্রে ইউজ করব। তাহলে আমাকে আগে হচ্ছে 3টা ভেক্টর চিহ্নিত করতে হবে। তো 3টা ভেক্টর কি কি, এই যে মাইনাস ভিএল, ভিএলআর আর ভিআর, এই 3টা ভেক্টরের ক্ষেত্রে আমি এখন লামির উপপাদ্য প্রয়োগ করব। তো এখানে এই কোণটা আমি থিটা ধরে নিই। এখন লামির উপপাদ্য প্রয়োগ করার কারণে দেখো কেমন হয় ব্যাপারটা, একটা জানা মান আর অজানা মান নিয়ে আমি কাজ করব। 5 নিলাম মানে মাইনাস ভিএল নিলাম, মাইনাস ভিএল নেওয়ার কারণে বাকি 2 ভেক্টর কি কি থাকে, ভিআর আর ভিএলআর, মধ্যবর্তী কোণ থিটা, তাহলে হবে সাইন থিটা। আর ভিআর নিলাম কারণ আমাকে ভিআর বের করতে বলছে, ভিআর বাই ভিআর থাকলে বাকি 2 কোণ কি 2টা ভেক্টর কি থাকে, ভিএলআর আর মাইনাস ভিএল, মধ্যবর্তী কোণ এইটা 90 ডিগ্রি হবে সাইন 90 ডিগ্রি। তো এখান থেকে ভিআর এর মান আসে হচ্ছে 5 বাই সাইন থিটা। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। তো এখন আসি দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে যে তার বেগকে দ্বিগুণ করছে। তো
তো নতুন কালিতে একটু চিহ্নিত করি, ভিএলকে দ্বিগুণ করা মানে এটার দৈর্ঘ্য দ্বিগুণ হবে, মান কত হবে 10 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে VL1 নাম দিলাম। সেই ক্ষেত্রে কি দেখলো যে বৃষ্টি উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে পড়ছে। এখানেও কিন্তু দেখো 30 ডিগ্রি গোলমাল লাগতে পারে, যেটা আমরা আগের অঙ্কে বুঝেছি যে কোন 30 ডিগ্রি নিতে হবে, এই পাশেরটা কি এই পাশেরটা। তো এই প্রসেসটা কি, VL1কে আগে উল্টাইতে হবে, কারণ VL1-এর সাপেক্ষে আমি বৃষ্টির বেগটা নির্ণয় করব। VL1কে আমি তাহলে উল্টাই দিলাম, হবে হচ্ছে -VL1, মান যদি নেই তাহলে কি হবে 10। তো এখন তাহলে লব্ধিটা আমি আঁকে নেই, উলম্বের সাথে 30 ডিগ্রি কোণ, উলম্বটা তাহলে এই পাশে অবশ্যই হবে, ঠিক আছে। তাহলে নতুন নাম দিলাম VL1R, নতুন নাম L1 বেগের সাপেক্ষে বৃষ্টির বেগ। এটাকে যদি সামান্তরিকে নিয়ে আসতে চাই তাহলে অনেকটা এরকম হবে। সামান্তরিকে নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই VRকে সামান্তরিকের সন্নিহিত বাহু ধরতে হবে, কারণ একটা সন্নিহিত বাহু তো এই 10, এই পুরা মানটা, কিন্তু অপর বাহু কি VR কি চেঞ্জ হয়ে যাবে? অবশ্যই না, কারণ বৃষ্টির প্রকৃত বেগ তো সবসময় একটাই। তো VR যেটা আছে সেটাই থাকবে, এই VL এর ওপর VR তো কখনোই নির্ভর করবে না, এটা 2 গুণ করা হোক, 3 গুণ করা হোক আর 4 গুণ করাই হোক। তো একটা সন্নিহিত বাহু এইটা, একটা সন্নিহিত এই পুরাটা। এইটাকে যদি একটা সামান্তরিকে নিয়ে আসি তাহলে এরকম হয়, এটা একটা সামান্তরিক হয়ে গেল, যার কর্ণ হচ্ছে VL1R। দ্বিতীয় ক্ষেত্রে আমি এখন লামির উপপাদ্য প্রয়োগ করব। তো সেটা কেমন করে হয় দেখো, এই পুরাটুকুর মান কত 10, এই পুরাটুকুর মান হচ্ছে 10, VR নির্ণয় করব। তো লামির উপপাদ্য, দ্বিতীয় ক্ষেত্রে লামির উপপাদ্য প্রয়োগ করি, VR নেই প্রথমে, VR নিলে তিনটা ভেক্টর এখানে কি কি -VL1, VL1R আর হচ্ছে VR নিলে দুইটা ভেক্টর থাকে, এইটা আর এই বড়টা, মধ্যবর্তী কোণ এই যে এইটা। তো এই কোণটার মান অবশ্যই, এই যে এই কোণটার মান ছিল কত 30 ডিগ্রি দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয়টা ক্ষেত্রে এই যে এই কোণটার মান ছিল 30 ডিগ্রি, যেটা কোশ্চেনে বলা আছে। তাহলে এইটুকু কোণের মান কত হবে 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি যদি হয় তাহলে এখানে হবে sin 60 ডিগ্রি। আর কি নিব, -VL1 নিব, মানে 10 নিব। 10 নিলে অপর দুই ভেক্টর থাকে VL1R আর VR, মধ্যবর্তী কোণ এই যে এই পুরাটা, VR আর VL1R এর মধ্যবর্তী কোণ, এই পুরা কোণের মান কত, এইটুকু হচ্ছে 30 ডিগ্রি, এইটুকু হচ্ছে থিটা, তাহলে অবশ্যই নিচে হবে sin থিটা প্লাস 30 ডিগ্রি। তো এখন আমরা ক্যালকুলেশন করলেই কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাব। 1 নাম্বার সমীকরণ থেকে, এটা 1 নাম্বার সমীকরণ থেকে VR এর মান কত 5/sin থিটা, তাহলে ব্যাপারটা এরকম হবে 5/sin থিটা ইন্টু sin 60 ডিগ্রি, আর এই পাশে তো 10 আছে, এইটাকে sin a প্লাস b এর সূত্র ভাঙাবো, যেটা তোমরা ত্রিকোণমিতিতে আগেই শিখেছো। কি হবে sin a cos b প্লাস cos a sin b। এখন তোমরা এখান থেকে থিটার মান অবশ্যই বের করতে পারবে ক্যালকুলেশন করে। প্রথমে কি করবে, বর্গগুণন করে দেবে, এই cos থিটা cos 30 sin 30 sin 60 এর মান বসাবে, বর্গগুণন করে পক্ষান্তর করলে ব্যাপারটা এরকম আসে যে এখান থেকে আসবে tan থিটা সমান 1/√3, সেখান থেকে আলটিমেটলি অ্যান্সার হচ্ছে থিটা সমান 30 ডিগ্রি। তো এই থিটার মান হচ্ছে কত 30 ডিগ্রি পাইলাম। আমার VR এর মান চাইছে 1 নাম্বার থেকে পাই, তাহলে VR সমান 5/sin 30 ডিগ্রি, যেটার মান হচ্ছে 10।
এটা 10 মিটার পার সেকেন্ড বেগে উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে বৃষ্টিটা প্রকৃত বেগ। এখন আসা যাক সবচেয়ে আলোচিত বিষয় নদী নৌকার অঙ্ক। তো তোমরা এখানে একটা চিত্র দেখতে পারতেছ, সেই চিত্রের পরিচিতিটা আগে জেনে নেই। এটা একটা নদী যার প্রস্থ হচ্ছে ডি দেওয়া আছে, স্রোতের বেগ ইউ দেওয়া আছে এবং নৌকার বেগ ভি। তাদের মধ্যবর্তী কোণ আলফা এবং ইউ আর ভি এর যে লব্ধি, মানে নৌকায় যে লব্ধি বেগে এই নদী পার করবে সেই লব্ধি বেগটা হচ্ছে ডাব্লু। আর এক্সটা হচ্ছে যাত্রা বিন্দু ও এর ঠিক বিপরীত বিন্দু পি, কিন্তু নৌকার বেগ এবং স্রোতের বেগের লব্ধি বেগের কারণে, মানে ডাব্লু বেগের কারণে ও আসলে ও থেকে সরাসরি পিতে না গিয়ে সিতে পৌঁছাইছে। তো পি আর সি এর মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে তোমার এক্স। তো কিছু তথ্য আমি এখানে লিখছি, দেখতে পারতেছ। এই তথ্যটা আসলে আমরা সবার প্রথমে যে ভেক্টরের উপাংশ দেখছিলাম সেই উপাংশের থিওরি বেসড। দেখা যাক একটা একটা করে দেখি আমরা। নদীর প্রস্থ বরাবর নৌকার বেগের উপাংশ। তো নদীর প্রস্থ কোনটা? ডি। তার মানে এই ডি বরাবর আমার নৌকার বেগের উপাংশ কি হবে? নৌকার বেগ কোনটা? ভি। তো আমরা বলছিলাম যে কোনো দিক বরাবর কোনো বেগের উপাংশ নিতে হলে ওই বেগের মান ইন্টু ওই দিকের সাথে অন্তর্গত কোণের কোসাইন নিতে হয়। তো ভি এই ওপি বরাবর কত কোণ, ওপি এর সাথে কত কোণ উৎপন্ন করছে? অবশ্যই এই কোণটা, পুরোটা হচ্ছে 90 ডিগ্রি। এইটুকু যদি আলফা হয় তাহলে এইটুকুর মান হবে 90 ডিগ্রি মাইনাস আলফা। তো ওপি বরাবর ভি এর উপাংশ কি হবে? ভি কস 90 ডিগ্রি মাইনাস আলফা, যেটা আলটিমেটলি মান হচ্ছে ভি সাইন আলফা। তারপরে কি আছে? নদীর প্রস্থ বরাবর স্রোতের বেগের উপাংশ। স্রোতের বেগ ইউ, প্রস্থ হচ্ছে এই ওপি। তো ওপি বরাবর ইউ এর উপাংশ কি হবে? অবশ্যই মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। ইউ কস 90 ডিগ্রি মানে 0। এখান থেকে একটা অবজেক্টিভ অনেক সময় আসে যে নদী পার হইতে স্রোতের বেগ কি আসলে কখনো কাজে লাগে? অবশ্যই না। অথবা এরভাবেও আসতে পারে যে নদী পার হইতে কোন বেগ কাজে লাগে? স্রোতের বেগ কখনোই কাজে লাগে না, কারণ মধ্যবর্তী কোণ 90, তাহলে ইউ কস 90 হয়ে 0 হয়ে যাবে। শুধুমাত্র প্রস্থ বরাবর নৌকার বেগের উপাংশই আমাকে নদী পারাপার হইতে সাহায্য করে। এখন দ্বিতীয়টাতে আসি, নদীর দৈর্ঘ্য বরাবর স্রোতের বেগের উপাংশ। নদীর দৈর্ঘ্য কোনটা? এই পাড় বা নদীর দৈর্ঘ্য যে কোনো একটা বললেই হলো। পাড় বরাবর স্রোতের বেগের অংশ, স্রোতের বেগ হচ্ছে ইউ। দেখো ইউ এর দিক এবং পাড়ের দিক একদম সেম, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তাহলে হবে ইউ কস 0 মানে ইউ। নদীর দৈর্ঘ্য বরাবর নৌকার বেগের উপাংশ। আচ্ছা, নদীর দৈর্ঘ্য এইটা, নৌকার বেগ ভি, মধ্যবর্তী কোণ কত? আলফা। তাহলে এই পাড় বরাবর ভি এর উপাংশ কি হবে? অবশ্যই ভি কস আলফা। আমরা ভি কস আলফা লিখেছি। তার পরবর্তী তথ্যের জন্য একটা সূত্র আমাদের জানতে হবে যে কোনো দিক বরাবর অতিক্রান্ত দূরত্ব ইজ ইকুয়াল ওই দিক বরাবর সকল বেগের উপাংশের সমষ্টি গুণন সময়। আসলে এই সূত্রটা কিন্তু আমরা আগে থেকেই জানি। তোমরা গতিবিদ্যায় বা 9-10-এ এস সমান ভিটি সূত্র শিখেছ। এটা কিন্তু আসলে এস সমান ভিটি সূত্রই এক ধরনের, যে কোনো দিক বরাবর অতিক্রান্ত দূরত্ব। অবশ্যই এটা এস, সবগুলো বেগের উপাংশের সমষ্টি। বেগের উপাংশ কিন্তু এক ধরনের বেগ, তার মানে এটা ভি লিখতে পারি। আর সময় মানে টি। তো এস সমান ভিটি সূত্র চলে আসলো। তো নদীর ক্ষেত্রে ব্যাপারটা কেমন সেটা দেখা যাক। নদীর প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব, যেটা আসলে ডি, নদীর প্রস্থও যা ডিও তাই। তো ডি বরাবর অতিক্রান্ত দূরত্ব কি হবে? দেখো যে প্রস্থ বরাবর আমি পার হচ্ছে কি বরাবর? প্রস্থ বরাবর। তাহলে আমি বেগের উপাংশ কি নিব? প্রস্থ বরাবর উপাংশগুলোই নিব। তো নদীর প্রস্থ বরাবর উপাংশগুলোর সমষ্টি, উপাংশ কি কি আছে? এখানে বেগ দুইটা, ভি আর ইউ। তো ভি এর উপাংশ নিব প্রস্থ বরাবর, ইউ এর উপাংশ নিব প্রস্থ বরাবর। দুইটা যোগ করব, তার সাথে জাস্ট সময় যোগ গুণ দিলেই কিন্তু আমি নদীর প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব বা নদীর প্রস্থ বলতে পারো সেটা পেয়ে যাব।
নদীর প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব মানে নদীর প্রস্থ, যেটা আমি ডি ধরে নিচ্ছি। তো ডি ইজ ইকুয়াল প্রস্থ বরাবর বেগের উপাংশের সমষ্টি নিব আগে। স্রোতের বেগের উপাংশ কি হবে, ইউ কস 90, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, উপরে দেখো তথ্য দেওয়া আছে, প্লাস প্রস্থ বরাবর হচ্ছে নৌকার বেগের উপাংশ ভি কস 90 মাইনাস আলফা, ইন্টু তার সাথে সময়, প্রস্থ পার হতে কতটুকু সময় লাগছে সেই সময়টুকু। তো এখান থেকে টি এর মান কি আসে, ইউ কস 90 হচ্ছে 0, তাহলে এটা 0 হয়ে যায়, এটা ভি সাইন আলফা হয়, তাহলে ডি বাই ভি সাইন আলফা। এটা অনেক সময় অঙ্কে আসে যে নৌকা এত বেগে যাচ্ছে, স্রোতের বেগ এত, বলবে যে নদী পারাপার হইতে ওই মানুষটার কত সময় লাগবে, তখন এই সূত্র দিয়ে আমরা সহজেই বের করতে পারবো। অবশ্যই তখন নৌকা স্রোতের দিকের সাথে কত ডিগ্রি করে যাত্রা করছে সেটা বলে দিবে, সেই আলফার মান হবে তত। এখানে আরেকটা তথ্য আছে যে যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু হতে এক্স দূরত্বে পৌঁছালে, এই কথাটার মানে কি, দেখো যাত্রা বিন্দু কিন্তু এখানে ও, যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু একদম লম্ব বরাবর হবে পি। তো আমাকে বলছে যে বিপরীত বিন্দু হতে এক্স দূরত্বে পৌঁছালে, এখানে ব্যাপারটি কি হয়, ও তো আসলে যাত্রা করছে, নৌকা যাত্রা করছে এই বরাবর, এই ভি বরাবর, স্রোতের বেগ পার বরাবর আছে, কিন্তু ও কি এই পথেই যাইতে পারবে, নৌকা কি এই পথেই তার যাত্রা অতিক্রম করতে পারবে? অবশ্যই না, কারণ স্রোতের বেগ সবসময় তাকে ডান দিকে কিন্তু ঠেলতেই আছে, কারণ স্রোতের বেগ ডান দিকে, তো যাইতে চাবে এই দিকে, কিন্তু স্রোতের বেগ তাকে ডান দিকে ঠেলবে, তো ও এই পথে না যে ডান দিকে সরতে 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 এই পথে যাবে, তো পথটা তখন হবে ওসি। তো যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু পি, সেখানে কিন্তু পিতে না পৌঁছে সিতে পৌঁছালো, তো এই মধ্যবর্তী দূরত্ব যদি এক্স হয়, এক্স ধরে নিচ্ছি, সেই এক্স নির্ণয়ের সূত্র কি, এটাও এস এক ধরনের এস সমান ভিটি সূত্র, যে এই যে এস যেটা এক্স দিয়ে প্রকাশ করছি, তো এখানে অতিক্রান্ত দূরত্ব কিন্তু হয়েছে পাড় বরাবর বা নদীর দৈর্ঘ্য বরাবর। তো আমি উপাংশগুলো কি নিব, নদীর দৈর্ঘ্য বরাবর, নদীর দৈর্ঘ্য বরাবর কি কি উপাংশ আছে, একটা নৌকার বেগের, একটা স্রোতের বেগের। তো এখানে স্রোতের বেগের উপাংশ কি হবে, নদীর দৈর্ঘ্য এই রেখা বরাবর, স্রোত এই রেখা বরাবর, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাহলে ইউ কস 0 ডিগ্রি হবে, যেটা মানে কস 0 ডিগ্রির মান 1, একবারে ইউ লিখেছি। আর স্রোতের বেগের উপাংশ কি হবে, পাড় বরাবর মধ্যবর্তী কোণ আলফা, তাহলে ভি কস আলফা, তার সাথে সময় গুণ দিছি, আর সময়ের মানটা আমরা আগে সূত্রে প্রমাণ করছি বা বের করছি, ডি বাই ভি সাইন আলফা, ডি বাই ভি সাইন আলফা, এখানে মান বসাইছি। তো এই কয়টা তথ্য তোমাকে নদী নৌকার যত ধরনের অঙ্ক আছে সবগুলো সলভ করতে সাহায্য করবে। এখন আমরা দুইটা কেস দেখি, যে স্বল্পতম সময়ে নদী পারাপার এবং স্বল্পতম দূরত্বে অথবা সোজাসুজি নদী পারাপার। স্বল্পতম সময় মানে আমাকে টি এর মান মিনিমাম হতে হবে। তো প্রথমে আগে টি কত, মানে কতটুকু সময় লাগে সেটা আগে বের করি। নদী পার করতে হলে অবশ্যই আমাকে প্রস্থ বরাবর পার হইতে হবে, তাছাড়া তো নদী পার করাই যাবে না। তো এই ক্ষেত্রে টি হবে অবশ্যই দূরত্ব ভাগ বেগ। তো দূরত্বটা কি হবে, অবশ্যই নদীর প্রস্থ, যেটা আমরা ডি ধরে নিছি, আর বেগটা কি হবে, ডি বরাবর সকল বেগের উপাংশ, যে সূত্র আমরা কিছুক্ষণ আগেই দেখলাম। তো ডি বরাবর ইউ এর উপাংশ কি হবে, ইউ কস 90 ডিগ্রি, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, প্লাস ভি এর কি হবে, ভি কস, এটা আলফা, এই তাহলে মধ্যবর্তী কোণ কিন্তু এই যে এইটা, তাহলে এটা কি হবে 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে ডি বাই এটা 0 হয়ে যায়, প্লাস ভি সাইন আলফা, ডি বাই ভি সাইন আলফা। তো এই টি আমাকে এখানে বলছে যে স্বল্পতম সময়ে, তো এই টি এর মান মিনিমাম করতে হবে। আচ্ছা, টি তো একটা ভগ্নাংশের মানে ভাগফল, তাই না? তো এই টি মিনিমাম কতভাবে করা যায়, দুইভাবে, লব আছে, হর আছে। তো আমি যদি লবকে মিনিমাম করতে পারি আর হরকে ম্যাক্সিমাম করতে পারি, তাহলে আমার টি এর মান সবচেয়ে ছোট হবে।
কেন? কারণ দুইটা ভগ্নাংশের যদি হর একই থাকে, হর যদি একই রকম থাকে, তাহলে যার লব ছোট সেটাই কিন্তু ছোট হয়। আর অনুরূপভাবে দুইটা ভগ্নাংশের যদি লব যদি একই রকম থাকে, যার হর ছোট হবে, যার হর বড় হবে, যার হর বড় হবে সেই ভগ্নাংশের মানটাই কিন্তু সবচেয়ে ছোট হবে। তো এই ক্ষেত্রেও ব্যাপারটা তাই। ভি সাইন আলফাকে, আচ্ছা প্রথমে আগে ডিকে কেমন করে মিনিমাম করা যায় সেটা দেখি। ডি তো দূরত্ব, তাই না? নদী আমি পার হব, সেটা এখন আমি যে কোনো পথেই পার হতে পারি। আমি এই বরাবর পার হতে পারি, এই বরাবর পার হতে পারি, আবার একদম লম্ব বরাবরও পার হইতে পারি। কিন্তু আমাকে ডিকে মিনিমাম করতে হবে। তো এই তিনটা পথের মধ্যে কোনটা সবচেয়ে মিনিমাম, মানে ছোট দৈর্ঘ্যে? অবশ্যই এই লম্ব বরাবর দূরত্ব। তার মানে একদম লম্ব বরাবর যে দূরত্ব নদীর পাড় বরাবর, সেইটাই হচ্ছে আমার মিনিমাম ডি। আর তাহলে ডিকে বলতে পারি প্রস্থ, একদম প্রস্থ, নদীর প্রস্থ। আর ভি সাইন আলফাকে কেমনে ম্যাক্সিমাম করতে পারবো? ভি সাইন আলফা, ভি তো ফিক্সড, ভি এর মান মানে নৌকার বেগের মান। নৌকার বেগ আমি বাড়াতে পারবো না, কমাতে পারবো না। তাহলে আমার হাতে কি আছে? আমি কোন দিক বরাবর যাত্রা করব সেইটা আমার কন্ট্রোলে আছে। তার মানে আলফা আমার কন্ট্রোলে আছে। তো এই আলফাকে আমি আলফার এমন মান নিব যেন সাইন আলফার মান সর্বোচ্চ হয়। আর সাইন আলফার মান সর্বোচ্চ হলে এই ভি আর সাইন আলফার গুণফল সর্বোচ্চ হবে, হরটা সর্বোচ্চ হবে। সাইন আলফার সর্বোচ্চ মান 1, সেটা তোমরা জানো। তাহলে ভি ইন্টু 1, তাহলে প্রস্থ বাই শুধুমাত্র নৌকার বেগ, এটাই হচ্ছে মিনিমাম টি এর মান। এখান থেকে একটা সিদ্ধান্তে আসতে পারি যে সাইন আলফা আমি 1 ধরছি, তার মানে এখানে আলফার মান হচ্ছে 90 ডিগ্রি। এই আলফার মান হতে হবে 90 ডিগ্রি, তাহলে আমি টি মিনিমাম পাবো। তার মানে ভি আর ইউ এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। অর্থাৎ বাংলায় বললে এরকম হবে, আমি যদি একদম নদীর প্রস্থ বরাবর যাত্রা করি তাহলেই আমি সর্বনিম্ন সময়ে নদী পার হইতে পারবো। তো এটা আরেকটা কেস, স্বল্পতম সময়েরই আরেকটা কেস। কেউ প্রথমে দেখলাম যে নদীর প্রস্থের ডান দিক বরাবর যাত্রা করছে, কেউ তো ইচ্ছা করলে নদীর প্রস্থের বাম দিক বরাবরও যাত্রা করতে পারে, বলবে যে না আমি এই বরাবর যাত্রা করব। তখন কি ব্যাপারটা একই রকম আসে নাকি আলাদা আসবে সেটা দেখা যাক। এই ক্ষেত্রেও টি তাহলে কি হবে? ডি বাই, অনুরূপভাবে ডি বরাবর বেগের উপাংশগুলোর সমষ্টি। ইউ এর উপাংশ কত হবে? ইউ cos 90 আগেই শিখেছ। ভি এর কি হবে? দেখো ভি ইন্টু এই কোণটা না, ভি আর ডি এর মধ্যবর্তী কোণ, এই কোণের মান কত? পুরাটুকু আলফা, এইটুকু 90 ডিগ্রি। তাহলে এই কোণের মান হবে আলফা মাইনাস 90 ডিগ্রি। ভি কস আলফা মাইনাস 90 ডিগ্রি। তো এখান থেকে দেখো তো এটা তো 0 হয়ে যাবে। ভি কস 90 ডিগ্রি মাইনাস আলফা লিখতে পারি, কারণ তোমরা ত্রিকোণমিতিতে শিখেছো যে কস থিটা ইকুয়াল কস মাইনাস থিটা, একই মান। মাইনাস কস হচ্ছে মাইনাস খেয়ে ফেলে, এরকম একটা কথা শুনতে পারো যে তাহলে মানটা আসে এরকম ডি বাই ভি সাইন আলফা। দেখো আলটিমেটলি মানগুলো কিন্তু সমানই আসছে, এইটি আর এইটি উভয় ক্ষেত্রে কিন্তু সমানই আসছে। অনুরূপভাবে টি মিন কি হবে? টি মিনিমাম, ডি একদম প্রস্থ বরাবর ডি, মানে এখানে বাংলায় প্রস্থ লিখতে পারি, বাই ভি সাইন আলফা সর্বোচ্চ মান মানে ভি। এখানেও তাহলে সাইন আলফা 1 মানে আলফা 90 ডিগ্রি। তাহলে এখান থেকে কি সিদ্ধান্তে আসতে পারি? আমি একদম নদীর প্রস্থর মানে লম্ব বরাবরের বাম দিকেই যাত্রা শুরু করি আর ডান দিকেই যাত্রা শুরু করি, সেটা কোনো ফ্যাক্ট না। আমাকে সর্বনিম্ন সময় পাইতে হইলে একদম নদীর প্রস্থ বরাবরই যাত্রা শুরু করতে হবে, তাহলে আমি সর্বনিম্ন সময় নদীটা পার হইতে পারবো। তো এই ক্ষেত্রে একটা ব্যাপার বাস্তব অভিজ্ঞতা থেকে যেটা বোঝা যায়, কেন আমি 90 ডিগ্রি বরাবরই যাত্রা করতেছি। এখানে দেখো, যখন আমি নদীর প্রস্থের বাম দিক বরাবর যাত্রা করছি, এইদিকে ভি, তখন কেন আমি সর্বনিম্ন সময়টা পাচ্ছি না? স্রোতের বেগ তো এই দিকে, ডান দিকে, তাই না? তো এই ক্ষেত্রে ব্যাপারটা কি আসছে? স্রোত এই দিকে দেখো ইউ বেগে আসতেছে, এইদিকে স্রোত আসতেছে, এইদিকে ভি যাচ্ছে, যে এখানে একটা অনেকটা সংঘর্ষের মতো হবে না?
তাহলে সংঘর্ষের মতো হইলে ভি এর কিছু অংশ অবশ্যই বাদ পড়ে যাবে এই সংঘর্ষের কারণে। তো স্বল্পতম দূরত্ব বলতে কি বোঝায়, একদম লম্ব বরাবর যে দূরত্বটা সেটা আমরা ডি ধরে নিছি। দেখো পাড় বরাবর, পাড়ের সাথে একদম লম্ব বরাবর এই ডি। তো এই ডি নির্ণয়ের ক্ষেত্রে যে সময়টুকু লাগে সেই টিটা আমরা বের করব। তো এখানে আমার যাত্রা বিন্দু হচ্ছে ও, আমাকে পৌঁছাতে হবে পি বিন্দুতে। তাছাড়া আমি স্বল্পতম দূরত্ব কখনোই কভার করতে পারবো না। আমি যদি এই বরাবর যদি যাত্রা শুরু করতাম তাহলে স্রোত আমাকে ঠেলে আরও ডান দিকে কিন্তু সরাই দিত। তো আমি কখনোই তো এই প্রস্থ বরাবর কখনোই যাইতে পারতাম না। এই জন্য আমাকে আগে থেকেই এই লম্বের বাম দিক বরাবর যাত্রা করতে হবে, যাতে আমাকে স্রোত ঠেলে ঠেলে এই জায়গায় নিয়ে আসতে পারে। হয়তো প্রথমে স্রোত না থাকলে হয়তো আমি এখানে পৌঁছতাম, কিন্তু স্রোত থাকার কারণে আমি ডান দিকে ঠেলতে ঠেলতে আমাকে এই বিন্দুতে নিয়ে আসছে। অবশ্যই যেটা ও বিন্দুর একদম বিপরীত বিন্দু হয়েছে, মানে আমি স্বল্পতম দূরত্বে নদী পার হইতে পারছি। তো এই দিকে আমাকে নৌকা নিয়ে যাত্রা করতে হবে। এই ক্ষেত্রে হচ্ছে দেখো এইটা যদি আমি এখানে লাগাই দেই, এটা তাহলে হবে ভেক্টর শিফটিংয়ের মাধ্যমে এই স্রোতের বেগ ইউ এখান থেকে এখানে নিয়ে আসলাম, আর এইটা ধরলাম ডাব্লু, যেটা ভি আর ইউ এর লব্ধি বেগ। তাহলে সময়টা কি হবে দেখো তো, দূরত্ব তো ডি আর ডাব্লু হবে না নিচে, কারণ ডি বরাবর এই দুইটা বেগের উপাংশ বা লব্ধি, মানে উপাংশের সমষ্টি নিতাম, ওই উপাংশের সমষ্টি তো আসলে ডাব্লু, তাই না? সেটা আমরা ডাব্লুতে প্রকাশ করছি। এই ডাব্লু এর মান কি হবে, এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, পিথাগোরাস দিয়ে বুঝতে পারতেছো যে ডাব্লু এর মান ডাব্লু স্কোয়ার যোগ ইউ স্কোয়ার সমান হবে ভি স্কোয়ার। তাহলে ডাব্লু স্কোয়ার হবে কি, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। পিথাগোরাস দিয়ে সহজে সেটা তোমরা বুঝতে পারবা। তো এটাই হলো স্বল্পতম সময়ে স্বল্পতম দূরত্বে নদী পারাপারের জন্য প্রয়োজনীয় সময় নির্ণয়ের সূত্র। তো এতক্ষণ আমরা অনেকগুলো সূত্র দেখলাম। তো তোমরা চেষ্টা করবে না এই সকল সূত্র মুখস্থ করার, কারণ আমরা নিজেরাও এরকম সূত্র মুখস্থ করিনি। আমি যেমনে থিওরি অনুযায়ী অ্যাপ্রোচ করলাম, যে যুক্তিতে দেখালাম যে ডি বরাবর উপাংশগুলো নিব, তারপরে ক্যালকুলেশন করে একটা সূত্র আসে। এই ক্ষেত্রেও তাই করলাম, ওই ক্ষেত্রেও তাই করলাম, যে পিথাগোরাস দিয়ে রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার আনলাম। তো তোমরাও যখন অঙ্কতে এরকম অঙ্ক আসবে, তখন এরকম থিওরি অনুযায়ী অ্যাপ্রোচ করবা, সূত্র মুখস্থ করার চেষ্টা করবা না। এখন আসা যাক নতুন টপিকে, ডাইভারজেন্স, কার্ল এবং গ্রেডিয়েন্ট। তো এখানে প্রথমে কিছু পরিচিতি জেনে নিই। এইটা হচ্ছে ভেক্টর ব্যবকলনীয় অপারেটর। তো এগুলোর মানে কোনটা কি জিনিস, এটা অনেক হায়ার স্টাডিজের পড়া, তো আমাদের জন্য জাস্ট পরিচিতি আর সূত্রগুলো জানলেই হয়ে যায়। তো ভেক্টর ব্যবকলনীয় অপারেটর, এটাকে প্রকাশ করা হয় ddx i ddy j এবং ddz k। এখানে একটা খেয়াল রাখবা, এটা কিন্তু ডেল না, নট এইটা, এটা কিন্তু এরকম অনেকটা একের মতো এভাবে লিখতে হয়। এটা একটা হচ্ছে স্কেলার ক্ষেত্র, এটা যে কোনো একটা স্কেলার ক্ষেত্র এক্স ওয়াই জেড, মানে এটা একটা স্থানাঙ্ক ব্যবস্থা বলতে পারো, যে 5 এর মান ধরো 5 6 2, এক্স অক্ষ বরাবর 5 একক, মানে স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া আছে, এটাকে বলা হয় স্কেলার ক্ষেত্র। তো সেরকম 5 আমি নির্দিষ্ট মান দেইনি দেখে এক্স ওয়াই জেড লিখছি, আর একটা ভেক্টর দেওয়া আছে এ এক্স আই এ ওয়াই জে এ জেড কে, যেখানে আই জে কে আই ভেক্টরের সহগ হচ্ছে এ এক্স, যে ভেক্টরের সহগ হচ্ছে এ ওয়াই। এখন আসি গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট কাকে বলে? ভেক্টর ব্যবকলনীয় অপারেটর এবং একটা স্কেলার ক্ষেত্রের গুণফলকে বলে গ্রেডিয়েন্ট। এটা সংজ্ঞা। আর স্কেলার ক্ষেত্রটা কেমন হবে, এখানে পরিচয় দেওয়া আছে, এক্স ওয়াই জেড 3টে স্থানাঙ্ক ব্যবস্থা থাকবে। আর এটার বৈশিষ্ট্য কি, কোনো স্কেলার ক্ষেত্রকে যদি গ্রেডিয়েন্ট প্রসেসের মধ্যে ফেলানো হয়, তাহলে ওই স্কেলার ক্ষেত্রটা ভেক্টর ক্ষেত্রে পরিণত হয়। এই জিনিসটা যদি মেকানিজম দেখানো হয়, এই যে এইটার সাথে
এইটার সাথে যদি স্কেলার ক্ষেত্র, ধরো এখানে দেওয়া থাকলো 2xy z², এটা এরকম যদি একটা স্কেলার ক্ষেত্র থাকে, তাহলে এটা গুণ করলে কি হবে? অবশ্যই 2xyz², আর এখানে একটা i ভেক্টর হবে, প্লাস 2xyz², এখানে z, প্লাস এখানে এত ইন্টু এখানে লাস্টে কে ভেক্টর হবে। তো এইটাকে ভাঙলে কি হবে? x, এই ডিফারেন্সিয়েশন করাটা অবশ্যই মনে হয় আস্তে আস্তে তোমাদের শিখিয়েছেন। তো একটু দেখাই দেই, যখন আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, তখন বাকি সবগুলো পদ ধ্রুবপদ হিসাবে বিবেচনা করব, আর x আলা যে রাশিগুলো আছে তাকে ডিফারেন্সিয়েশনের নিয়মে ডিফারেন্সিয়েট করব। তো এখানে ধ্রুবপদ কি হবে? 2y আর z², আর আগে থেকে তো i ভেক্টর আছেই, তাহলে 2xz², এর সামনে i ভেক্টর দিলাম, আর এখানে কি আছে? তাহলে x আলা রাশি কি আছে? খালি x। তাহলে x এর সাপেক্ষে x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 1। অনুরূপভাবে এখানে তাহলে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট, তাহলে y বাদে বাকি সবগুলো ধ্রুবক হিসেবে ব্যবহার হবে। তাহলে z² x আর 2 ধ্রুবপদ হবে, তাহলে j ইন্টু 2x z², আর y কে ডিফারেন্সিয়েট করলে এখানেও 1 হবে। আর এই ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে তাহলে ধ্রুবপদ কি হবে? 2xy, 2xy থাকলো, আর কে ভেক্টর থাকলো, আর হচ্ছে এখানে কি z², তাহলে ddz কে এইটার ক্ষেত্রে বলতেছি, তাহলে z² কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 2z। তো আলটিমেটলি দেখো তো, এটা কি একটা ভেক্টর রাশি না? যে সামথিং i প্লাস সামথিং j প্লাস সামথিং k, এইভাবে হচ্ছে গ্রেডিয়েন্ট কোনো স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে পরিণত করে। এখন আসি ডাইভারজেন্সে। ডাইভারজেন্সের সঙ্গে কি? কোনো ভেক্টর ব্যবকলনীয় অপারেটর এবং কোনো ভেক্টর ক্ষেত্রে ডট গুণকে ডাইভারজেন্স বলে। তো ডাইভারজেন্সের মান যদি 0 হয়, তাহলে সেই ভেক্টরটা হয় সলিনয়েডাল। তো সলিনয়েডালের মিনিং কি সেটা আমাদের জানার দরকার নেই, কারণ এটা হায়ার স্টাডিজের পড়া। আর পরীক্ষাতে আসলেও জাস্ট এমসিকিউ আকারে আসবে যে এই ভেক্টরটা সলিনয়েডাল, মানে ডাইভারজেন্সের মান কত হলে সলিনয়েডাল হয়, বা 0 হলে কি আকৃতির হয়, সলিনয়েডাল হয় কি বা বর্গাকার হয়, এরকম। আর আরেকটা বৈশিষ্ট্য কি ডাইভারজেন্সের, যে ভেক্টর ক্ষেত্র যার ডাইভারজেন্স নির্ণয় করছে সেই ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে পরিণত করে। কারণ অবশ্যই আমরা জানি যে কোনো দুইটা ভেক্টরের ডট গুণ অবশ্যই একটা স্কেলার ক্ষেত্র হয়, সেই সূত্র হিসাবে। আর তারপরে আসি কার্লের সঙ্গে কি? কোনো ভেক্টর ব্যবকলনীয় অপারেটর এবং ভেক্টর ক্ষেত্রের ক্রস গুণ বা ভেক্টর গুণকে বলে কার্ল। এখানে কার্লের অপর নাম দেওয়া আছে সেট। এইটা বইয়ে সাধারণত নাই, কিন্তু অনেক সময় অবজেক্টিভে আসতে পারে। তো কার্ল বা সেট দুইটা ভেক্টরের ক্রস গুণ। এই ক্রস গুণের মান যদি 0 হয়, তাহলে ওই ভেক্টর ক্ষেত্রটা হয় হচ্ছে তোমার অঘূর্ণনশীল, আর যদি 0 না হয় তাহলে ভেক্টর ক্ষেত্রটা ঘূর্ণনশীল হয়। এগুলো সাধারণত এমসিকিউ এর পড়া, তোমরা জাস্ট ইনফরমেশনগুলো মুখস্থ রাখবে। আর তিনটা ভেক্টর একই সমতলে থাকা মানে, আসলে ধরো একটা এ ভেক্টর আছে, বি ভেক্টর আছে, সি ভেক্টর আছে। তো এইখানে আমি তিনটা ভেক্টরে এই বোর্ডের ওপর দাগাইছি, তার মানে আমি বলতে পারবো, এই যুক্তি থেকে বলতে পারবো যে তিনটা ভেক্টরই একই সমতলে আছে, এই বোর্ডের সমতলে আছে। কিন্তু সামহাও তো এই সি ভেক্টরটা, আমার এই যে কলমটাও তো কিন্তু সি ভেক্টর হতে পারতো, তখন কিন্তু তিনটা ভেক্টর একই সমতলে থাকতো না। তে তিনটা ভেক্টর দেওয়া থাকে যদি, আর যদি বলে যে আমাকে তিনটা ভেক্টর কি একই সমতলে আছে না আলাদা আলাদা আছে, আলাদা সমতলে আছে, সেটা কেমন নির্ণয় করব? এখানে আমি লিখছি যে আয়তন শূন্য। এর কথাটার মানে হচ্ছে ওই তিনটা ভেক্টর দ্বারা যদি কোনো ঘনবস্তু, ওই তিনটা ভেক্টর যদি কোনো ঘনবস্তু সন্নিহিত তিনটা বাহু হয়, তাহলে ওই ঘনবস্তুর আয়তনটা কি আসলে 0 হচ্ছে না কোনো মান পাচ্ছি আমি, সেটার উপর ডিপেন্ড করে আমি সমতলে আছে নাকি সেটা বলতে পারবো। তো ওই ঘনবস্তুটার আয়তন যদি 0 হয়, তাহলে আমি বলতে পারবো যে হ্যাঁ, ওই তিনটা ভেক্টর একই সমতলে আছে। আর
এটা তো একটা যুক্তি গেল। আর মান নির্ণয় কেমন করে করব, যে ওই তিনটা ভেক্টরের তো সহগ থাকবে, আই জে কে এর সহগ থাকবে, তিনটা আই, তিনটা জে, তিনটা কে এর সহগ থাকবে। ওই তিনটা সহগগুলো বা মোটে 9টা সহগ আসবে, ওই 9টা সহগ নিয়ে যে একটা নির্ণায়ক তৈরি করব, ওই নির্ণায়কের মান যদি 0 আসে তাহলেই বলতে পারবো যে ওই তিনটা ভেক্টর সমতলে, একই সমতলে আছে। এখন আসি ক্রস গুণনের ব্যবহারের মধ্যে দুটি ভেক্টর সমান্তরাল কি না। তো এটা আশরাফ স্যার অনেক তোমাদের ভালোভাবে শিখাইছে, দুইটা ভেক্টর যদি সমান্তরাল হতে হয় তাদের হয় ক্রস গুণের গুণফলের মান 0 হতে হয়, না হলে কি হবে আরেকটা শর্ত, যে একই ভেক্টরগুলো সহগের অনুপাত সবসময় সমান হয়, মানে a/d সমান b/e সমান c/f। তারপরে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ে ক্রস গুণ ব্যবহার করা হয়। সেটা কেমন, এ আর বি ভেক্টর যদি সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু হয় তাহলে ওই সামান্তরিকের ক্ষেত্রফল হবে ওই দুইটা ভেক্টরের ক্রস গুণনের সমান। কিন্তু এ আর বি যদি সামান্তরিকের বাহু না হয়ে দুইটা কর্ণ হয় তখন জাস্ট এ ক্রস বি এর সামনে একটা হাফ হবে। এই মানে জিনিসটা খেয়াল রাখবা যে কর্ণ যখন হবে তখন হাফ হবে, যখন সন্নিহিত বাহু হবে তখন হাফটা হবে না। আর ত্রিভুজের ক্ষেত্রফল কেমনে নির্ণয় করা যায়, ওই তো এ আর বি দুইটা ভেক্টর যদি কোনো ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু হয় তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ ক্রস বি। এখন আসি আমরা ডট গুণনের ব্যবহার। তো ডট গুণনের ব্যবহার যেগুলো সহজ সেগুলো তোমরা জানোই, এক্সেপশনাল যেটা অংশক নির্ণয়ের ক্ষেত্রে। তো অংশক বলতে আমরা কি বুঝি, তোমরা তো লম্ব অভিক্ষেপ শিখছোই, আগে ম্যাথেও শিখছো, ফিজিক্সেও শিখছো। তো অভিক্ষেপের সাথে যদি একক ভেক্টর গুণ করা হয় তাহলেই সেটা হয়ে যায় অংশক, মানে লম্ব অভিক্ষেপ গুণন একক ভেক্টর সমান অংশক। তো এখানে কোশ্চেন আসতে পারে যে এ বরাবর বি এর অংশক কত। এ ভেক্টর বি ভেক্টর দেওয়া আছে, বলবে যে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অংশক কত। তো অ্যান্সারটা কি, আমি কি বললাম, অভিক্ষেপ গুণন একক ভেক্টর। তো এইটুকুর মান হচ্ছে অভিক্ষেপ। কার অভিক্ষেপ, এ বরাবর বি এর অভিক্ষেপ। বি এর অভিক্ষেপ অবশ্যই বি কস থিটা, এটা তোমরা দেখছো। এটা সমান কি হয়, এ ডট বি সমান এ বি কস থিটা থেকে কিন্তু বি কস থিটা আসে। তাহলে এখানে ডান পক্ষে থাকবে এ বি, আর এখানে এ বি কস থিটা ছিল, নিচে এ চলে গেল। তো এই অভিক্ষেপ ইন্টু একক ভেক্টর। তো এখানে একটা কথা আসতে পারে যে একক ভেক্টর তো দুইটা জিনিসেরই হতে পারে, বি ভেক্টরের একক ভেক্টর আমি গুণ দিতে পারি, এ বরাবর একক ভেক্টর আমি গুণ দিতে পারি, কিন্তু তাহলে কোনটা দেব। এখানে খেয়াল রাখতে হবে যে ভেক্টর বরাবর আমার অংশক বের করতে বলছে সেই ভেক্টরের একক ভেক্টরটা আমাকে গুণ দিতে হবে। আমাকে বলছে এ ভেক্টর বরাবর অংশ বি এর অংশক, তাহলে আমি একক ভেক্টর নিব এ এর। তাহলে এ এর একক ভেক্টর কেমন করে নিব, এ ভেক্টরকে এ ভেক্টরের মান দিয়ে গুণ দিলে, ভাগ দিলেই একক ভেক্টর পেয়ে যাব, যাকে ছোট হাতের এ দিয়েও প্রকাশ করা হয়। তো বি এর অংশক হবে এই পুরাটুকু। তো লেকচারের শেষ পর্যায়ে আমি এইটুকুই বলতে চাই যে এতক্ষণ কিন্তু আমি বেশিরভাগই থিওরি দেখিয়েছি। তো তোমাদের কাজ হলো এসব থিওরি ব্যবহার করে বইয়ের সব অঙ্ক, মানে অনুশীলনের অঙ্ক প্র্যাকটিস করা। আর আশা করি পরীক্ষায় তোমরা কোনো অঙ্কে আটকাবে না, যতগুলো অঙ্কের যত কেস আছে আমার থিওরির সাথে সবগুলো মিলে যাবে আশা করি। আর সবাইকে ধন্যবাদ।